ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন সমাধান করব। তো এখানে খেয়াল করো, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলো, প্রকৃত প্রসারণ কাকে বলে? প্রকৃত প্রসারণ হচ্ছে কোনো তরলকে যদি পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হয় তবে যেই প্রসারণ হবে তাকে প্রকৃত প্রসারণ বলে। মানে তরল পদার্থকে তো নর্মালি আমরা একটা পাত্রের মধ্যে রেখে তাপ দিতে হয়, তরল পদার্থকে তো সরাসরি তাপ দেওয়ার কোনো অপশান নাই। তো কোনো একটা পাত্রে না রেখে যদি সরাসরি তাপ দেওয়া যেত, পাত্রে না রেখে যদি সরাসরি তাপ দেওয়া যেত, তখন যে প্রসারণটা ঘটতো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃত প্রসারণ। এরপরে আমাদের খ প্রশ্নে বলা হলো যে সেলসিয়াস ও কেলভিন স্কেল একই তাপমাত্রা পাওয়া যায় না কেন, মানে সেলসিয়াসে আর কেলভিনের ভ্যালু কখনোই সমান হয় না কেন, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। সেলসিয়াস ও কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ও মান নির্ধারণ পদ্ধতি আলাদা হওয়ায় এদের স্কেলের তাপমাত্রা একই পাওয়া যায় না। দুটি স্কেলের মধ্যে নির্দিষ্ট পার্থক্য আছে, যা হলো 273। ক্যালভিন স্কেলের প্রতিটি মান সেলসিয়াস স্কেলের তুলনায় 273 বেশি, অর্থাৎ ক্যালভিন স্কেল সমান সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। তাই দুটি স্কেলের একই তাপমাত্রা পাওয়া যায় না। মানে দুজনের নিম্ন স্থিরাঙ্ক ভিন্ন, একজনের ক্ষেত্রে হচ্ছে 0, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে 273। ওকে, ঠিক আছে, প্রথম কন্ডিশন হচ্ছে দুজনের নিম্ন স্থিরাঙ্ক ভিন্ন। এরপরে প্রসিডিউরটা, যেই প্রসিডিউরে তাপমাত্রা ট্রান্সফার হয়, মানে সেলসিয়াস থেকে ক্যালভিন বা ক্যালভিন থেকে সেলসিয়াসে হিসাব করা হয়, সেই প্রসিডিউরটা ভিন্ন হওয়ার কারণে এরকমটা ঘটে। সেটা কিভাবে? মানে সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করা হয় তাহলে ক্যালভিন, তার মানে সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে সব সময় একটা পার্থক্য থেকে যাবে, কারণ এটা যোগ করে আরেকটাতে নিয়ে যেতে হয়। তো এই জন্য আসলে সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের মধ্যে তাপমাত্রা কোনো সময় সমান হওয়া সম্ভব না। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি, উদ্দীপক অনুসারে লোহার পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে একটি রেল লাইনে এত ঘনত্ব বিশিষ্ট ঘনত্ব বলা আছে, যেটা ইউনিট হচ্ছে গ্রাম পার সিসি। হ্যাঁ, আমাদেরকে সাধারণত ক্যালকুলেশনের সময় গ্রাম পার সিসিকে কেজি পার ঘনমিটার নিয়ে যেতে হয়। তো 1000 দ্বারা গুণ করলে গ্রাম পার সিসিটা কেজি পার ঘনমিটার হয়। 20 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে। গ্রীষ্মকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কাছে বলা আছে 11.6 × 10⁻⁶ পার ক্যালভিন। তো প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে লোহার পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। যদিও লোহার পাতের দৈর্ঘ্য দেয়া আছে, আসলে দৈর্ঘ্য নির্ণয় করার কিছু নাই। প্রশ্নটা আলটিমেটলি এরকম হবে, লোহার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো অথবা লোহার পাতের চূড়ান্ত দৈর্ঘ্য নির্ণয় করো, যে কোনো প্রশ্ন হতে পারে আর কি, কিন্তু দৈর্ঘ্য নির্ণয় করো প্রশ্ন হতে পারে না, কারণ অলরেডি দৈর্ঘ্য আমাদের কাছে বলা আছে। এখন দেখো, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান হচ্ছে L2 - L1 / L1 × T2 - T1। এই যে L2 মানে হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। যদি আমাদেরকে বলতো চূড়ান্ত দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে L2 বের করব। আর এই যে L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। L2 - L1 মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তা আমাদেরকে দৈর্ঘ্য বৃদ্ধি বললে L2 - L1 এর মানটা বের করব। T2 - T1 মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা বের করতে বলা হয়েছে। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো প্রশ্নে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কাছে বলা আছে T2 - T1 মানে তাপমাত্রা বৃদ্ধি কত সেটা আমাদের কাছে বলা আছে 10 ডিগ্রি। আর আদি দৈর্ঘ্য কত? আদি দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আদি দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তো আমরা সূত্র জানি, আলফা সমান L2 - L1 / L1 × T2 - T1। ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে আমরা পাচ্ছি L2 - L1 সমান আলফা L1 T2 - T1। এরপরে আলফা হচ্ছে কত? 11.6 × 10⁻⁶। L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে 20। আর T2 - T1 তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন কত? 10 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশন করলে L2 - L1 এর মান হচ্ছে 2.32 × 10⁻³ মিটার। এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের কাছে যে দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বললে এটা করতাম। আর যদি আমাদেরকে বলা হতো যে চূড়ান্ত দৈর্ঘ্য কত, মানে L2 বের করতে বলা হতো, তো L2 বের করতে বললে আমরা এখান থেকে হচ্ছে কি লিখতে পারতাম? L2 সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে 2.32 × 10⁻³ আর প্লাস হচ্ছে L1। তো L1 এর মান তো আমরা জানি, L1 এর মান কত? 20। বসিয়ে দিলে যেটা পেতাম সেটা হচ্ছে L2 এর মান। তাহলে আমাদের কাছে চূড়ান্ত দৈর্ঘ্য বলুক আর হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বলুক, আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। ঘ নাম্বার প্রশ্নে বলা হলো উদ্দীপক অনুসারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লোহার ঘনত্ব পরিবর্তন হবে কিনা। মানে তাপমাত্রা তো আমাদের এখানে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আগে ঘনত্ব কত ছিল? আগে ঘনত্ব ছিল হচ্ছে 7.80 গ্রাম পার সিসি বা 7800 কেজি পার ঘনমিটার। মানে গ্রাম পার সিসি কে যদি কেজি পার ঘনমিটার নিয়ে যায়, তো এখন তাপমাত্রা বৃদ্ধির পর লোহার ঘনত্ব পরিবর্তন হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমরা জানি গামা সমান হচ্ছে 3 আলফা, মানে আলফার 3 গুণ হচ্ছে গামা। তো এখান থেকে হচ্ছে আলফার মানটা আমরা একটু আগে প্রশ্নে আমাদের কাছে বলা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেটা বসিয়ে দিলাম। আমরা এখান থেকে গামাটা পেয়ে গেছি। এখন গামা সমান জানি V2 - V1 / V1 × T2 - T1। এখান থেকে ক্রস গুণ করলে আমরা পাচ্ছি V2 - V1 সমান
গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে V2 সমান লেখা যায় V1 প্লাস গামা V1 ইন্টু T2 মাইনাস T1, মানে সিম্পলিফাই ক্যালকুলেশনে। তো এখান থেকে যদি আমরা V1টাকে কমন নিয়ে ফেলি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস গামা T2 মাইনাস T1। তো এই যে V1টা আমরা কমন নিয়েছি, V1টাকে এই পাশে ডিভাইড করে দিলাম। V2 বাই V1 সমান হচ্ছে এখানে 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। তো গামার মান তো গামার মান আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি, সেখান থেকে গামার মানটা বসিয়ে দিলাম, আর T2 মাইনাস T1 এর মান 10 বলা আছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে V2 বাই V1 সমান পাচ্ছি 1.0000348। এইটা আমরা V2 বাই V1 এর মান পাচ্ছি। আচ্ছা, কিন্তু উত্তাপে আয়তনের পরিবর্তন হলে ঘনত্ব এমনভাবে পরিবর্তিত হবে যেন লোহার পাতের ভর অপরিবর্তিত থাকে। মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন পরিবর্তিত হবে, নর্মাল ব্যাপার, কিন্তু ভর তো পরিবর্তিত হবে না, ভর ফিক্সড থাকবে। তাহলে আমরা বলতেই পারি পূর্বের ভর আর নতুন ভর সমান হবে, অর্থাৎ M1 সমান হচ্ছে M2 হবে। M1 এর পরিবর্তে V1 রো 1, M2 এর পরিবর্তে V2 রো 2। এখন এখান থেকে এই যে রো 2 সমান কি লেখা যায়, V1 বাই V2, V2টা নিচে ডিভাইড হয়ে গেছে, তাহলে এই যে V1 বাই V2 আর হচ্ছে ইন্টু রো 1। এখন দেখো প্রত্যেকটা ভ্যালু তোমার কাছে জানা আছে, তুমি V1 বাই V2 এর মান জানো, এবং রো 1 শুরুতে যেই তোমার যেই ঘনত্বটা বলা ছিল প্রশ্নে, সেই ঘনত্বটা তোমার কাছে বলা আছে 7.8, ক্যালকুলেশন করলে 7.79 গ্রাম পার সিসি। আগে ছিল 7.8, এখন হয়েছে 7.79, মাইনাস করলে আমরা পাচ্ছি 0.01 গ্রাম পার সিসি পরিমাণ ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে যেটা মানে যেভাবে করলাম, প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা আয়তন প্রসারণ সহগটা বের করেছি। দৈর্ঘ্য প্রসারণ সহগকে 3 দ্বারা গুণ করলে আয়তন প্রসারণ সহগ পাওয়া যায়। এরপর আয়তন প্রসারণ সহগ গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এরপর এখান থেকে আমরা সূত্রটাকে সাজিয়ে প্রসিডিওর করলাম কি, V2 বাই V1 সমান, এরপর বাকি যে ভ্যালুগুলো আছে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাচ্ছি V2 বাই V1 এর। এখন আমরা জানি ঘনত্বের পরিবর্তন হলেও ভরের পরিবর্তন হয় না, তাহলে শুরুর ভর আর তাপমাত্রা বৃদ্ধির পরের ভর সমান হবে। এর জন্য V1 রো 1 সমান হচ্ছে V2 রো 2। তো এখান থেকে আমরা রো 2 সমান লিখতে পারি V1 বাই V2 ইন্টু রো 1। V1 বাই V1, V2 বাই V1 এর মান আমাদের কাছে বলা ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, V2 বাই V1 এর মান হচ্ছে 1.000348, কিন্তু আমাদের এখানে সূত্র কি, সূত্র হচ্ছে V1 বাই V2, এই যে V2টা নিচে চলে আসছে, তাহলে V1 বাই V2 ইন্টু রো 1। তো V1 বাই V2 সমান যদি হয় 1.000348, এইটা হচ্ছে V1 বাই V2 এর মান। তাহলে V2 বাই V1 এর মান কত হবে, V2 বাই V1 এর মান, মানে এই পাশটা যদি উল্টে যায় অটোমেটিক্যালি এই পাশটা উল্টে যাবে, অর্থাৎ এইখানে হবে হচ্ছে 1 বাই এই যে ভ্যালুটা, 1 বাই এই যে ভ্যালুটা। তো এই যে এই জন্যই দেখো V1 বাই V2 এর পরিবর্তে আমরা লিখলাম 1 বাই 1.00348, আর এই যে রো এর মান 7.8টা পাশে গুণ আকারে আছে, ক্যালকুলেশন করলে 7.79 গ্রাম পার সিসি। তাহলে আমরা যদি আগের আয়তন আর এখনকার আয়তনের পার্থক্য করি, তাহলে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা পেয়ে গেছি। তো আমরা দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হচ্ছে পদার্থের ঘনত্বেরও পরিবর্তন ঘটে। এখান থেকে হচ্ছে প্রশ্নটা আর একটু চেঞ্জ করে এরকমটা বলতে পারতো যে তাপমাত্রা বৃদ্ধির পর লোহার ঘনত্ব হলো 7.79, পর্যবেক্ষণটা সঠিক আছে কিনা, এরকম টাইপ অফ প্রশ্নটা করতে পারে, বা এই প্রশ্ন এসেছে। তো ওই সমাধান প্রসিডিওর কিন্তু একই, হ্যাঁ পর্যবেক্ষণ সঠিক। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রশ্নগুলো ব্যাখ্যা করছি, সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।